গতকাল জানাজার মধ্যে আমি দেখলাম প্রফেসর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা এত শ্রদ্ধা সম্মান করি, তার বক্তব্যের মধ্যে একটা লাইনও তিনি হাদির খুনিদের নিয়ে বললেন না। উনি একবারের জন্য বললেন না যে হাদির খুনিদের ধরার চেষ্টা চলছে অথবা বিচার হবে। দিল্লিতে বাংলাদেশ যে দূতাবাস আছে সেখানে হামলা করা হয়েছিল গতকাল রাত 9টায়। হিন্দুস্তানি পুলিশ হাততালি দেয়, হাসে, তাদের লোকদের বাংলাদেশি দূতাবাসে হামলা করার অনুমতি দেয়। বাংলাদেশি দূতাবাসের দায়িত্বে যারা আছে তাদেরকে হত্যার হুমকি তারা দেয়। কি বুঝলেন? বাংলাদেশের মানুষজনের কথাবার্তা শুনে এটা তো অন্তত পরিষ্কার যে ভারত সম্পর্কে কতটা মিথ্যে রটানো হচ্ছে, আর সেটা আপনারা শুনতেও পেলেন এবং বুঝতেও পারলেন। এমন কোনো ঘটনা কি আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে কোনো রকম হামলা চালানো হয়েছে? অবশ্যই প্রতিবাদ দেখানো হয়েছে, ভারত থেকে সেটা দেখানোটাই খুব স্বাভাবিক, সেটা দেখানো হয়েছে, সেটা ঠিক কথা, কিন্তু কোনো রকম হামলা চালানো হয়নি। এইভাবে প্রতিনিয়ত ভারত সম্পর্কে বাংলাদেশে প্রোপাগান্ডা ছড়ানো হয়। বাংলাদেশের মানুষজন সেটাকে সত্যি বলে মনে করে আর ভাবে ভারত তাদের সঙ্গে খুব খারাপ করছে। সেটা কিন্তু সত্যি নয়। বাংলাদেশের মানুষজন সত্যিটা বোঝার চেষ্টা করুন। হিন্দু নিধন করে আজ পর্যন্ত কোনো দেশ, কোনো রাজ্য ভালো নেই। পাকিস্তানে হিন্দু 10% থেকে 2%-এ নেমে এসেছে। পাকিস্তান কিন্তু ভালো নেই। বাংলাদেশও কিন্তু ভালো নেই। বাংলাদেশে হিন্দু 25% থেকে 5%-এ নেমে এসেছে। বাংলাদেশও কিন্তু আজকে ভালো নেই। আজ কিন্তু সত্য ঘটনাও এই সমস্ত ঘটনার সামনে তুলে ধরব। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলাদেশের মানুষজনদের একটা সতর্কবাণী শুনতে চাই, বলতে পারেন একটা সাবধান বাণী। ইউক্রেন নামে একটা দেশ ছিল, স্বর্গ না, কিন্তু ব্যর্থও আপনি কখনোই বলতে পারবেন না। প্রচুর খাদ্যশস্য সেখানে ছিল। ইউক্রেনকে বলা হতো গমের ঝুড়ি। প্রচুর খাদ্যশস্য তারা রপ্তানি করত। দারুণ বিজনেস ছিল, প্রচুর মিনারেলসও সেখান থেকে উৎপন্ন হতো এবং সেখানে প্রচুর রপ্তানিও হতো। ইউক্রেন যা ছিল বাংলাদেশের থেকে অন্তত 30 থেকে 50 গুণ বেশি উন্নত, সে তো নিশ্চিতভাবে বলা যায়। তারপর কি হলো? মার্কিন ডিপ স্টেট সেখানে ঢুকলো। রুশপন্থী সরকার ফেলে দিয়ে সেখানে একজন মার্কিনপন্থী কমেডিয়ানকে রাষ্ট্রপতির চেয়ারে বসালো। তার নাম জেলেনস্কি। বাংলাদেশ সাবধান, মার্কিন ডিপ স্টেট কিন্তু ঢুকে পড়েছে। ক্ষমতায় বসেই রাশিয়ার সীমান্তে সীমান্তে উস্কানি দিতে থাকলো জেলেনস্কি। ন্যাটো, অস্ত্র, মহড়া সব কিছু দিয়ে রাশিয়ার সহনশীলতাকে সে ক্রমাগত চুলকাতে লাগলো। একসময় রাশিয়া ভীষণভাবে বিরক্ত হলো। তারপরের ইতিহাস তো আপনাদের সবার চোখের সামনে। আজ কেমন আছে ইউক্রেন? লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু, শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অর্থনীতি বলতে কিছু নেই। একটা প্রজন্ম পুরো শেষ হয়ে গেছে। দেশের অর্ধেক রাশিয়া নিয়ে নিয়েছে আর বাকি দেশটা আমেরিকার কাছে বন্ধক দেওয়া। আর মার্কিনিরা, তারা কিন্তু নিরাপদ দূরত্বে বসে গণতন্ত্রের বক্তৃতা দিয়ে যাচ্ছে। এর থেকে বাংলাদেশিরা কি কিছু শিক্ষা পেল? কিছু কি শেখার আছে তাদের কাছে? তারা কি শেখার জায়গায় আছে আদৌ? জানি না। প্রতিবেশী যদি আপনার থেকে বড় হয়, সে সামরিক শক্তিতে যদি পরাক্রমশালী হয়, তাহলে তাকে ভালোবাসতেই হবে, এ কথা ঠিক নয়। কিন্তু হিসাব না করে তাকে ঘাঁটানো মানে পরিষ্কার কথায় আত্মহত্যার সামিল হওয়া। বাংলাদেশ বাদ দিন, ভারত নিঃসন্দেহে দক্ষিণ এশিয়া শুধু নয়, বিশ্বের প্রথম 5টি পরাক্রমশালী শক্তির মধ্যে একটি। আপনি ভারতকে পছন্দ করেন না, সমস্যা নেই, কিন্তু প্রশ্ন হলো, আপনি যদি ভারতকে ঘাঁটান, তার রিয়াকশান সামাল দেওয়ার ক্ষমতা আপনার আছে তো? আর এই জিনিসটা বুঝে পুতিনের দূত আজ বলেছেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে হস্তক্ষেপ করতে চায় না মস্কো। একই সঙ্গে বাংলাদেশকে পুতিনের দূতের বার্তা, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা আর বৃদ্ধি পাওয়ার আগেই সমাধানের পথ খোঁজা ভালো। পুতিন চান নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক যত দ্রুত সম্ভব স্বাভাবিক করুন বাংলাদেশ। পুতিন বা রাশিয়া খুব ভালো করে জানেন মার্কিন ডিপ স্টেট কী আর তার কি ফলাফল হতে পারে, তাই ভীষণভাবে সাবধান করে দিলেন বাংলাদেশকে।
আজ আমরা এমন আরও একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি, যেটা বলা হয় না জোরে, সত্যি কথা, যেটা বলা হলে অনেকেই বলে তুমি রাজনীতি করছো। কিন্তু প্রশ্নটা রাজনীতির না, প্রশ্নটা অস্তিত্বের, নিরাপত্তার আর বড় সম্মানের। আজ প্রশ্ন, বাংলা মানে পুরো পুরো বাংলাতে কি হিন্দুরা সত্যিই সমস্যায়? সত্যিই কি সমস্যায় পড়ে আছে হিন্দুরা? যদি হয় তাহলে কেন? কেন শুধুমাত্র হিন্দুরাই এত সমস্যায় পড়ে? তাদেরই শুধুমাত্র এত প্রবলেম হ্যান্ডেল করতে হয় কেন? বাংলাদেশে যা হচ্ছে সেটা তো কিছু বলারই নেই। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার মানে বেসিক্যালি হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা, আর সেটা যেন থামছেই না। হ্যাঁ, আমি আমার পিছনের এই স্ক্রিনটা পুরোপুরি ব্ল্যাক রেখে দেবো এই ঘটনার প্রতিবাদ স্বরূপ। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে হত্যার রেশ না কাটতে কাটতেই এবার রাজবাড়ী জেলায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনা সামনে এলো। পুলিশ জানিয়েছে 29 বছর বয়সী অমৃত মণ্ডল ওরফে সম্রাটকে হোসেনডাঙ্গা ওল্ড মার্কেটে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে। কেন? রাত 11টা নাগাদ তার উপর হামলা চালানো হয় এবং এর কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়। এর কারণ হিসেবে পুলিশ কি বলছে জানেন? এলাকাবাসীদের কাছ থেকে রাতে অমৃত মণ্ডল চাঁদা তুলত। যদি এই কারণটাই সত্যি হয়, তাহলে চাঁদাবাজির জন্য বা চাঁদা তোলার জন্য একটা ছেলেকে পিটিয়ে মেরে দেবো? এটা হতে পারে? এ কোন পৃথিবীতে বসবাস করছি আমরা? এই অভিযোগকে কেন্দ্র করেই পরিস্থিতির অবনতি হয় এবং গণপিটুনির ঘটনা ঘটে। এ তো গেল বাংলাদেশের কথা। তবে এটা ভাববেন না যে পশ্চিমবঙ্গেও কি হিন্দুরা পুরোপুরি সুরক্ষিত। আসুন দেখি আরেকটা গল্পে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি বেসরকারি স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন লগ্নজিতা, মানে গায়িকা লগ্নজিতা। স্কুলের মালিক মেহবুব অনুষ্ঠান চলাকালীন গায়িকাকে গান গাইতে বাধা দেন। তাকে জয়মা বা ধর্মীয় অনুষঙ্গ রয়েছে এমন কোনো গান গাইতে নিষেধ করা হয় এবং সেকুলার গান গাওয়ার জন্য বলা হয়। গানের আবার সেকুলার আর নন সেকুলার কি, আমি তো কোনদিন শুনিনি। অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। একজন শিল্পীকে সরাসরি তুইতকারী, এই নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। তখন মেহবাব মঞ্চে উঠে গিয়ে গায়িকাকে পরিষ্কার শারীরিকভাবে হেনস্থা করেন। এরপর রাতেই ভগবানপুর থানায় লিখিত অভিযোগ করেন সঙ্গীত শিল্পী। তাকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ মামলা রুজু করা হয়। অভিযোগ পাওয়ার পরে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তকে ভারতীয় ন্যায় সংহিতার 74 এবং 109 নম্বর ধারায় মামলা করা হয়েছে। এখানেই আসছে আর একটা টুইস্ট। ভগবানপুর থানার ওসি প্রথমে সিরিয়াসলি ব্যাপারটা নেয়নি, বলেছে ঘটনা তদন্ত হবে, আদৌ কি হয়েছে সেটা দেখতে হবে, তারপরে অ্যারেস্টের কথা। মেহবুব ওখানে খুব প্রভাবশালী ব্যক্তি, ভেরি প্রচুর জমি, দীঘাতে বেশ কয়েকটা হোটেল। ফলে বুঝতেই পারছেন মেহবুব কতটা প্রভাবশালী, আসলে টাকায় কতটা প্রভাবশালী। আর এটা পরিষ্কার যে অভিযোগ নিতে ওই থানার ওসি টালবাহানা করেছিল। সবারই মাসকাবারি চলে এরকম লোকদের হাত দিয়ে। তবে এখন এসডিপিও পদমর্যাদার অফিসাররা পুরো তদন্তটা দেখছেন। তবে এই তদন্তটা দেখছেন শুধুমাত্র বড় বেশি পাবলিক হয়ে গেছে ঘটনাটা, তাই। অবশেষে অ্যারেস্ট হওয়ার পরে বিচারক 4 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। একজন আমন্ত্রিত শিল্পীর উপর কেন আক্রমণ হলো তা জানতে নাকি ধৃতকে জেরা করবে পুলিশ। কি বুঝছেন সেকুলার লোকজন? আপনি চাইলেও সেকুলার থাকতে দেবে না এই দুনিয়ার লোকজন, বিশেষ করে বাংলার লোকজন। বাংলাদেশের মানুষজন কথায় কথায় হাদির নাম করে। এখানে আমরা জানবো কে এই হাদি। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেছেন কি, বাংলাদেশের মানুষজন ইউনূসের উপর যে সন্তুষ্ট এমন কিন্তু নয়। তারাও ইউনূসের উপর ভীষণভাবে ক্ষুব্ধ, কারণ এখনো পর্যন্ত হাদির খুনিদের ধরার ব্যাপারে কোনো স্টেপই নেয়নি ইউনূস। উপরন্তু সব দোষগুলো দিয়ে গেছে ভারতের উপর। তারা নাকি খুন করে 6 ঘন্টার মধ্যে ভারতে পালিয়ে এসেছে। মানুষকে বোকা বানানোর একটা লিমিট থাকে, ইউনূস সেই লিমিটটাও ছাড়িয়ে গেছে। এবার ফিরি বাংলাদেশে। শরীফ উসমান হাদি কে? শরীফ উসমান হাদি মূলত সোশ্যাল মিডিয়ায় পরিচিত এক ব্যক্তি।
বিশেষ করে ফেসবুক লাইভ, ছোট ক্লিপ ও বক্তৃতার মাধ্যমে ইনি বিখ্যাত হয়েছেন। তীব্র বাজে ভাষা, সরাসরি ব্যক্তিকেন্দ্রিক আক্রমণাত্মক বক্তব্য আর তার সাথে সব কিছুতে ধর্মীয় প্রসঙ্গের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক ইস্যুর সঙ্গে জুড়ে বলা তার জুড়ি মেলা হয়। প্রতিনিয়ত চ্যালেঞ্জ, কখনো প্রচলিত আলেমকে চ্যালেঞ্জ, কখনো প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ, এই স্টাইলই তাকে দ্রুত ভাইরাল করে দিয়েছে, বলতে পারেন দ্রুত বিখ্যাত করে দিয়েছে। শরীফ ওসমান হাদি 1993 সালের 30 জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা শরীফ আব্দুল হাদি একজন মাদ্রাসা শিক্ষক এবং স্থানীয় ইমাম ছিলেন। হাদির প্রথাগত শিক্ষা সবটাই মাদ্রাসাতে হয়েছে, মানে উনি মাদ্রাসা একজন ছাত্র। হাদির 6 ভাই বোন, 3 ভাই 3 বোন। সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন এই উসমান। ছোটবেলা থেকেই লেখালেখি এবং প্রতিযোগিতায় সক্রিয় ছিলেন এবং এই ক্ষেত্রে জাতীয় পর্যায় পর্যন্ত অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং কবিতা লেখেন। তার বিখ্যাত লেখা লাভায় লাল শাক পূবের আকাশ খুব বিখ্যাত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা পটভূমির জন্য বৈষম্যের মুখোমুখি হলে অ্যাক্টিভিজম শুরু করেন ওসমান। শরীফ ওসমান হাদির রাজনৈতিক কর্মজীবন 2024 সালের জুলাই অভ্যুত্থানের সাথে শুরু হয় এবং তিনি ঢাকার রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন এবং জাতীয় পরিসরে যথেষ্ট পরিচিতি লাভ করেন। এরপর তিনি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, অভ্যুত্থানে জড়িতদের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে সবচেয়ে সোচ্চার কণ্ঠ হয়ে ওঠেন। ভারতীয় আধিপত্যবাদ ও সীমান্ত হত্যার বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করেন। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার দাবি ও অভিজ্ঞতার ভিত্তিতে হাদি ইনকালাব মঞ্চ গঠন করেন, যার মুখপাত্র তিনি ছিলেন। এই রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্মের লক্ষ্য ছিল সমস্ত আধিপত্যবাদ মোকাবিলা করে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা। সংগঠনের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র, চার্টার এবং আওয়ামী লীগের দমনমূলক কর্মকাণ্ডের বিচারের দাবি তুলে ধরেন এবং সমস্ত সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন, যেটা গত বছর 2024-এ এরা করেছে। জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেও জাতীয় নাগরিক পার্টিতে যোগ না দিয়ে ইনকিলাব মঞ্চে সক্রিয় থাকেন। 2025 সালের ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন। সামাজিক যোগ মাধ্যম, চা সিঙ্গারা আড্ডা এবং পথসভার মাধ্যমে প্রচার চালান। সেই হাদিকেই এখান থেকে হাঁটিয়ে দেওয়া হলো। মনে রাখবেন, হাদি কিন্তু কখনোই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে যোগ দেয়নি। তিনি কিন্তু স্বতন্ত্র ইনকিলাব মঞ্চেই সক্রিয় থেকেছেন। ফলে এনসিপি যদি ঢাকা 8-এর মতো গুরুত্বপূর্ণ আসনে জিততে চায়, সেখানে হাদি থাকলে কখনোই জিততে পারত না। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর ইউনুসও কিন্তু এই আসনটা চেয়েছে। শরীফ ওসমান হাদি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটিতে যোগ দেন এবং সেখানকার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এই কমিটির বেশিরভাগ সদস্য এনসিপিতে যোগ দিলে হাদি যোগ না দিয়ে নিজের ইনকিলাব মঞ্চে সক্রিয় থাকেন। জাতীয় নাগরিক কমিটির সঙ্গে ইনকিলাবের সম্পর্ক ছিল অস্থায়ী ও সীমিত। হাদি কমিটির প্ল্যাটফর্মে অংশ নিলেও স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় বজায় রাখেন। এনসিপি তার মৃত্যুতে শোক প্রকাশ করে এবং কমিটির অন্যতম সদস্য হিসেবে স্মরণ করে, যা সহযোগিতার পূর্ণ ইঙ্গিত দেয়। হাদির মৃত্যুর পর ইনকিলাব মঞ্চ এনসিপির নেতাদের সাথে যৌথ প্রতিবাদে অংশ নেয়, যেমন নাহিদ ইসলামের সাথে ভারত বিরোধী দাবি তোলে। কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে সরকারের প্রতি অবস্থান নিয়ে বিরূপ মতবাদ দেখা দেয়। হাদির প্রধান দাবি কী ছিল? হাদির প্রধান দাবি ছিল আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী একটি শক্তি হিসেবে নিষিদ্ধ করা এবং জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের বাস্তবায়ন। ভারতীয় প্রভাব, সীমান্ত হত্যা ও আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ। হাদির হত্যার পর 30 দিনের মধ্যে বিচার এবং নির্বাচন বিলম্বের দাবির জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়। সংগঠনটির মূল কর্মসূচি বিক্ষোভ মিছিল, শহীদ মিনার সমাবেশ, শহীদী শপথ অনুষ্ঠান এবং আলটিমেটামের মাধ্যমে চাপ সৃষ্টি করে, যা হাদির মৃত্যুর পর আরও তীব্র হয়। এটি জুলাই আন্দোলনের অনুপ্রেরণায় গড়ে ওঠা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে জনগণকে সংগঠিত করে।
হাদির হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ, যার মধ্যে অভিযুক্ত ফয়জাল ওর পরিবারের সদস্যরাও রয়েছে। তাদের মধ্যে মূল অভিযুক্ত ফয়জাল পরিবারের সদস্যরাও রয়েছে। এই ফয়জাল হাদিকে খুনের আগে স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছিলেন। 127 কোটি বাংলাদেশের মুদ্রার লেনদেন করেছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির হত্যায় অন্যতম অভিযুক্ত ফয়জাল মাসুদ করিম ও তার ঘনিষ্ঠরা। মূল অভিযুক্ত ফয়জাল ও আলমগীরকে কিন্তু কখনোই ধরতে পারেনি বাংলাদেশ পুলিশ। পূর্বতন শাসক দল আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে চলে এসেছেন কিনা তা নিয়ে এখনও ধন্দে বাংলাদেশের পুলিশ। কিন্তু হাদির দাদা মানে উসমান হাদির দাদা বারবার বলছেন এই মৃত্যুর জন্য নাকি ইউনূস দায়ী, কারণ ইউনূস নাকি চাই না এই গণ নির্বাচনটা 12 ফেব্রুয়ারি বাংলাদেশে হোক। কারণ ইউনূস খুব ভালো করে জানে এই ভোট যদি একবার হয় তাহলে ইউনূসকে তার দায়িত্ব ছেড়ে চলে যেতে হবে। বিভিন্ন সূত্রের দাবি ময়মনসিংহ ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে নাকি বাংলাদেশ ছেড়ে পালিয়েছে ফয়জালেরা। বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার নিয়ে আমরা সবাই ভাবনায় আছি। ভারত সরকারও এইসব বিষয় নিয়ে ভীষণভাবে ওয়াকিবহাল। তারাও চায় না কখনোই কারোর ওপর অত্যাচার হোক। বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ভারতের সেনাপ্রধানের কথাবার্তা হয়েছে। ভারত সব দেখছে এবং সতর্ক দৃষ্টিতেই দেখছে। আমাদের সবার আমাদের ভারত সরকারের ওপর পূর্ণ ভরসা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।